আচ্ছা, কোশ্চেন নাম্বার 55। 55-এ যেটা বলা হচ্ছে দেখো, দ্য লার্জেস্ট পোর্শন অফ ইন্ডিয়াস ওয়েস্ট ল্যান্ড অকার্স ইন। এখানে চারটে জায়গা অনুযায়ী কোন জায়গাটায় মনে হচ্ছে যে এখানে ওয়েস্টল্যান্ডের পরিমাণটা বেশি, কোথায়? কি মনে হয় তোমার? আপল্যান্ড উইদাউট স্ক্রাব, waterlogged and marshy lands, degraded pastures and grazing land, আর ওয়েস্টল্যান্ড ক্রিয়েটেড বাই শিফটিং কাল্টিভেশনস। কোনটা হবে বলে মনে হচ্ছে? বলো বলো, চেষ্টা করো। স্যার অপশন সি। অপশন সি? আর কারোর অন্য কোনো অপশন মনে হচ্ছে? একটা উত্তরই পেয়েছি, অপশন সি। বি হতে পারে স্যার। বি? বি বললে তাই তো, না ডি? ডি স্যার। ডি বললে, ওয়েস্টল্যান্ড ক্রিয়েটেড বাই শিফটিং কাল্টিভেশনস। আচ্ছা, এক্ষেত্রে অপশনগুলো খুব ক্লোজ। যেমন আপল্যান্ড উইদাউট স্ক্রাব যে কোনো জায়গায় হতে পারে, সেক্ষেত্রে লার্জেস্ট পোর্শন অফ ইন্ডিয়াস ওয়েস্টল্যান্ডের জায়গাটা দাঁড়াবে না। তারপরে ওয়াটারলক, এটাও হবে না, এ বি হবে না, সি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। এবার সিতে যেটা বলা হচ্ছে ডিগ্রেডেড প্যাস্চার ল্যান্ড, প্যাস্চার ল্যান্ডটাই ডিগ্রেডেড হয়ে গেছে। প্যাস্চার ল্যান্ড আর গ্রেজিং ল্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তৃণক্ষেত্রকে বোঝানো হয়, এবার সেটা অবনমিত হয়েছে। আরেকটা বলা হচ্ছে ওয়েস্টল্যান্ড ক্রিয়েটেড বাই শিফটিং কাল্টিভেশন। এখন এখানে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে শিফটিং কাল্টিভেশন তো সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়, বেশ কিছু প্রিমিটিভ পিপলরা শিফটিং কাল্টিভেশন করে। তাহলে সেই পার্টিকুলার জায়গাগুলোতে আমরা ওয়েস্টল্যান্ড দেখতে পারি, কিন্তু সেই জায়গাতেই তো আবার পরবর্তীকালে তারা কাল্টিভেশনও করে। তো ইন্ডিয়াস ওয়েস্টল্যান্ডের ক্ষেত্রে ডি এর থেকে সি এর উত্তরটা অনেকটা জোরালো, কারণ সেখানে ডিগ্রেডেড ব্যাপারটা বলা হয়েছে। তো সেই রেসপেক্টে এটা হবে পারফেক্ট। ডিটা কেন হবে না আমি বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে চলে আসছে আমরা পরের ইনফরমেশনে। কোশ্চেন নাম্বার 56। Which of the following are responsible for the decrease of per capita holding of cultivated land in India? তো এক্ষেত্রে এটা বলা হচ্ছে দেখো, বলছে which of the following are responsible for the decrease of per capita holding of cultivated land in India? এখন তার উপর এখানে যে পয়েন্টগুলো বলেছে, লোয়ার পার ক্যাপিটা ইনকাম, র্যাপিড রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন, প্র্যাকটিস অফ ডিভাইডিং ল্যান্ড ইকুয়ালি অ্যামং দ্য হেরিস, আর বলা হচ্ছে ইউজ অফ ট্র্যাডিশনাল টেকনিক্স অফ প্লাউইং। এবার এই রেসপেক্টে বলা হয়েছে এর মধ্যে এক্ষেত্রে বলো যে কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সেক্ষেত্রে কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? অপশন তোমাদের সামনে রয়েছে, একটু দেখে বলার চেষ্টা করো। স্যার অপশন এ। আর কেউ বলবে? স্যার অপশন ডি। অপশন ডি? আচ্ছা, অপশন ডি স্যার। বলি, অপশন ডি। এখানে বলা হচ্ছে যে অপশন বি মনে হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এর জন্য কে দায়ী, কিসের জন্য দায়ী না ডিক্রিজ অফ পার ক্যাপিটা হোল্ডিং অফ কাল্টিভেটেড ল্যান্ড। কাল্টিভেটেড ল্যান্ডের পার ক্যাপিটা হোল্ডিং এর পরিমাণ কেন কমে যাচ্ছে, কেন অবনমিত হচ্ছে? তো সেক্ষেত্রে লোয়ার পার ক্যাপিটা ইনকাম এটা আসবে না, র্যাপিড রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন এটা হবে। ইনক্রিজিং অফ পপুলেশন তো হচ্ছেই, ইউএন রিপোর্টও তাই বলেছে, ভারত 1 নম্বর স্থানে চলে গেছে জনসংখ্যা নিরিখে। তারপরে এটা দেওয়া রয়েছে প্র্যাকটিস অফ ডিভাইডিং ল্যান্ড ইকুয়ালি অ্যামং দ্য হেরিস, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিভাইড হচ্ছে ল্যান্ড ইকুয়ালি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অ্যাক্টিভিটিসে। পার ক্যাপিটা হোল্ডিং অফ কাল্টিভেটেড ল্যান্ড তো
এখন দেখা যাচ্ছে বিভিন্ন পারপাসে ইউজ করা হচ্ছে, ল্যান্ড ইউটিলাইজেশনের ভ্যারাইটি বেড়ে গেছে। 3 নম্বর পয়েন্টটাও জোরালো পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটায় যেটা বলা হচ্ছে ইউজ অফ ট্র্যাডিশনাল টেকনিক্স অফ প্লাউইং। এখন ট্র্যাডিশনাল টেকনিক্স অফ প্লাউইং এর সাথে পার ক্যাপিটা হোল্ডিং অফ কাল্টিভেটেড ল্যান্ডের সম্পর্কটা সেই অর্থে নেই, ঠিক আছে? কারণ ট্র্যাডিশনাল টেকনিক চাষবাসের ক্ষেত্রে ব্যবহারের সাথে পার ক্যাপিটা হোল্ডিং এর ব্যাপারটা রিলেশনটা আসছে না কোনোভাবে, যে কারণের জন্য 4 নম্বর পয়েন্টটাকে আমরা নিতে পারছি না। আর লোয়ার পার ক্যাপিটা ইনকাম এটা যে কোনো ক্ষেত্র বিশেষে সেটা আসতে পারে। এখন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিশেষ করে আফটার কোভিড আমরা এই সিচুয়েশনটা এখনো পর্যন্ত বেশ কিছু সেক্টরে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে জোরালো অ্যান্সার 2 এবং 3, এবং সেটা অপশন এ তে আছে। প্রথমে কে বলেছিলে, যে বলেছিলে সেটাই সঠিক, অপশন এ হবে 2 and 3, ঠিক আছে? চলে আসছি পরেরটাতে। 57, which of the followings are true regarding Wangazang Lake of West Bengal? Wangazang Lake of West Bengal এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে it is located near Karshiong আর it is also known as Salamander Lake. কি হবে উত্তর? কি হবে বলো? এই উত্তরটা কিন্তু সহজ আছে, টাইম লাগার কথা না। মনে হচ্ছে বি। বি মনে হচ্ছে? উত্তরটা হবে বোথ। স্যালামান্ডার লেক তো কার্শিয়াংয়েই আছে, ঠিক আছে? আর কার্শিয়াং আছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। বুঝতে পারলে? অ্যান্সার কিন্তু এখানে হবে সি, বোথ। আর বুঝতে পারছো ওটা নিয়ে আরেকটা নাম স্যালামান্ডার। আচ্ছা, এবারে চলে আসছো ম্যাচ লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। দেখো লিস্ট 1-এ যেটা আছে সেটা বলা হচ্ছে প্লেস, আর লিস্ট 2-তে যেটা আছে সেটা বলা হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে প্লেস আর ইন্ডাস্ট্রি রেসপেক্ট একটু দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। চলো দেখে নাও, প্লেস আর ইন্ডাস্ট্রি কোনটা ম্যাচ করছে দেখে অপশন সামনে দেখে বলো। Sir, option A. অপশন এ। আর কেউ ট্রাই করবে? স্যার তাই তো, একদমই সঠিক। এটা নিয়ে আর ক্রস করার জায়গা নেই, আমি তাই গেলামও না। সঠিক বলেছো দুজনেই। কোশ্চেন নাম্বার 59, with reference to Indian transport system consider the following statements. এবার এখানে রেফারেন্স দেওয়া রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ন্যাশনাল হাইওয়েজ create to 45% of the total land transport demand. এখানে বলা হচ্ছে যে among the states Kerala has the highest density of surface road and National Highway 44 is the longest in the country. তো এখানে বলা হচ্ছে যে কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে, আগে চুজ করে নাও কোনটা কোনটা সঠিক হবে। আমি অপশন তারপর দেখাচ্ছি, চুজ করে আগে বলো কোনটা কোনটা সঠিক বলে মনে হচ্ছে তোমাদের। এক একটা তো হবেই না। সেটা দেখে নাও, দেখে নিয়ে বলো। অপশন দেখেন স্যার। অপশন ছাড়া একবার বলো না, এটা আমি অপশন ছাড়া একটু জানতে চাইছি তোমাদের কাছে স্যার 1 যে and কোনটা 4 কোনটা হবে। মনে হচ্ছে। দুইটা 1 and 4 স্যার, 4 ঠিক 3ও ঠিক, 4ও ঠিক 3ও চার ঠিক। ঠিক। হ্যাঁ, স্যার 2, 3 3, 4 ঠিক। মনে হচ্ছে। 2, 3, 4। 2, 3, 4 মনে হচ্ছে। এবার চলো অপশনে যাওয়া যাক। বলো কি স্যার হবে? অপশন বি।
অপশন B, বি, sir. তাই তো? 2 and 4। Option B. চলো, একদমই তাই। ন্যাশনাল হাইওয়ে ক্রিয়েট টু 45% অফ দ্য টোটাল ল্যান্ড ট্রান্সপোর্ট ডিমান্ড। এবং 4 নম্বরটা তো সঠিক অবশ্যই। 4 নম্বরটা কোথা থেকে কত অব্দি আছে? শ্রীনগর থেকে কন্যাকুমারী। শ্রীনগর থেকে কন্যাকুমারী। এই লেন্থ কত? কন্যাকুমারী। হ্যাঁ, লেন্থ কত? স্যার ওই 3,700 সামথিং মনে পড়ছে না স্যার। 3,700 সামথিং। 4,110। 4,110। তো এখনো হয়নি তো টোটাল, মানে না, এটাও ঠিক যে complete টোটাল কাজ এখনো কমপ্লিট হয়নি। আরেকটা ওর লেজুর হয়েছে, যেটা কোচি অব্দি ট্রান্সফার করা হয়েছে, সেইটারই মেনলি কাজ চলছে আর কি। এটার টোটাল লেন্থ যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে 4,112 কিলোমিটার। তবে পুরোটা কমপ্লিট হয়নি, 3,000 সামথিং। এটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে ভ্যালুটা আমার মনে নেই। 3,000 সামথিং মতো সেটা হয়েছে আর কি, কাজ হয়েছে তার মধ্যে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এইটা কিন্তু নর্থ সাউথ করিডোরের মধ্যে পড়ে, ঠিক আছে? NHAI দ্বারা পরিচালিত নর্থ সাউথ করিডোরের পার্ট হচ্ছে এটা, ন্যাশনাল হাইওয়ে 44টা। আচ্ছা, চলে আসছি পরেরটাতে। নেক্সট কোশ্চেনে স্যার, যেতে যেতে একটা, হ্যাঁ বলো। ওই 3 নাম্বারের যেটা আছে ওটা কি মহারাষ্ট্র হতো? মহারাষ্ট্র হতো। ঠিক আছে স্যার। আচ্ছা, এবারে 3 নম্বরে আস্তে আস্তে একটা প্রশ্ন একটু করি। সেটা হচ্ছে এখন ভারতে রামসার সাইটের সংখ্যা কটা? 80। ভেরি গুড। একসাথে 5টা যে বেড়েছে সেটা কোন কোন স্টেটের মধ্যে আছে? 3টে কর্ণাটক, 2টো তামিলনাড়ু। বাহ, ওয়েল ডান। চলো, কোশ্চেন নাম্বার 60। কনসিডার দ্য ফলোইং রিজিয়নস অফ ইন্ডিয়া: ওয়েস্টার্ন ঘাট, আরাবল্লী হিলস আর ইস্টার্ন হিমালয়াস। হুইচ অফ দ্য অ্যাবভ ইজ আর বায়োডাইভার্সিটি হটস্পট? সেক্ষেত্রে কি মনে হচ্ছে? অপশন এ। অপশন এ, তাই তো? 1 and 3. 1 and 3। অপশন এ 1 and 3। চলো পরেরটায় চলে আসি। এমনিতেই ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট কটা আছে? 4টে। 4টে। 4টের মধ্যে 2টো এখানে পেয়ে গেলাম, ওয়েস্টার্ন ঘাটস আর ইস্টার্ন হিমালয়া। আর 2টো কোথায় আছে? ইন্দো বার্মা আর সুন্দাল্যান্ড। ভেরি গুড। আর এইটা লাস্ট, এই রেসপেক্টে আরেকটা প্রশ্ন, যে সারা পৃথিবীতে এরকম কতগুলো হটস্পট জোন আছে? স্যার এগুলো টু মাচ হয়ে যাচ্ছে, এতটা ভালো না। উত্তর দিয়ে যাচ্ছে বলে খালি 35টা। পড়ে যাচ্ছে। না, আরো বেশি। 35। আরো বেশি। হবে না, আর একটা বেশি হবে, 36টা। আচ্ছা, which of the following is are true regarding হুইসেল খোলা ওয়াটারফলস? হুইসেল খোলা ওয়াটারফলস এর যে রেসপেক্টে এখানে কোনগুলো সঠিক বলে মনে হচ্ছে? ইট ইজ লোকেটেড ইন কার্শিয়াং অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, একটা পয়েন্ট। ইট ওয়াজ নেমড হুইসেল খোলা বিকজ the toy train which passes through the front of this waterfall moves through a bend in the hills. That is why it blows it loud whistle at this spot. তো এখানে যে পয়েন্টগুলোর কথা বলা হয়েছে সেই রেসপেক্টে কোনটা মনে হচ্ছে সঠিক? অনলি 1, অনলি 2, বোথ আর নান? এক একটা তো হবেই, দুই একটা। বোথ স্যার। Only one, sir. স্যার বোথ। আচ্ছা, দুটো অনলি 1, আর একটা পেলাম বি এরটা বললে, মানে একজন এ বললে একজন বি বললে।
বলি বোথ হবে, হ্যাঁ, দুটোই হবে। কারণ দুটোই এর জন্য সঠিক। কেন ওটার নাম হুইসেল খোলা আর এটা রয়েছে এক্স্যাক্টলি কোন জায়গাটায়, ঠিক আছে, দুটোই ঠিকঠাক আছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অবলিক আর ট্রু। এখানে কুপুপ লেক ইজ দ্য সোর্স অফ রিভার জলঢাকা, আর মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার ইজ সিচুয়েটেড অ্যাট দীঘা। 3 নম্বর আছে তিস্তা ইজ দ্য থার্ড লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। এবার বলো এর মধ্যে কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? স্যার অপশন বি। অপশন বি, আচ্ছা, আর কেউ বলবে? স্যার 2 আর 3। 2 আর 3 মনে হচ্ছে। আচ্ছা, অপশন বি তে হয়েছে 2 আর 3, আর 2 আর 3ই বলছো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে কোনটা সঠিক বলেছে সেটা আইডেন্টিফাই করতে বলেছে। আমার প্রশ্ন হচ্ছে জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়, কোথা থেকে এটার অরিজিনেট হয়, সোর্স কোথায়? বিধান লেক। বিতাং লেকের আরেকটা নাম কি? ও স্যার এটাই তো কুপুব লেক। হবে এটা। বিতাং লেকেরই তো আরেকটা নাম কুপুব লেক, তাই না? এবারে দেখো মেরিন অ্যাকোয়ারিয়াম রিজিওনাল সেন্টার সিচুয়েটেড অ্যাট দীঘা, এটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। এবার তিস্তা ইজ দ্য থার্ড লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এই জায়গাটায় আমার একটা প্রশ্ন চিহ্ন আছে। কি প্রশ্ন চিহ্ন? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি বলো তোমরা? মহানদী। ভাগীরথী হুগলি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভাগীরথী ভাগীরথী হুগলি। হুগলি। আমি বলবো একটু ভুল বললে, এই উত্তরটা বলতে হবে গঙ্গা ভাগীরথী হুগলি। কেন বলি? তার কারণ গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা নামে নদী প্রবাহিত হয়েছে, 20 কিলোমিটার প্রবাহিত হয়েছে, এবং সেটা রাজমহল পাহাড় অতিক্রম করে যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, সেখান থেকে ধুলিয়ান পর্যন্ত এর লেন্থ হচ্ছে 20 কিলোমিটার, ঠিক আছে। যতটা ফ্লো করেছে গঙ্গা নামে, ধুলিয়ানে এসে তো নদীটা দুটো শাখায় ভাগ হচ্ছে, তার আগে তো হচ্ছে না। তারপর তার নাম ভাগীরথী হচ্ছে, সেটা নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপের পরে হচ্ছে হুগলি। তো টোটালটার লেন্থ হচ্ছে 520 কিলোমিটার, তার মধ্যে 20 কিলোমিটার গঙ্গা নামে। এবার ঘটনাটা হচ্ছে দ্বিতীয় প্রধান কে, মানে দ্বিতীয় দীর্ঘতম কে, কোন নদী? দামোদর। 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 দামোদর স্যার। তৃতীয় কি? হ্যাঁ, তৃতীয় কে? এবার তৃতীয় এখানে তোমাদের মত অনুযায়ী তিস্তা হওয়া উচিত। তিস্তা ইজ দ্য থার্ড লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল বলছে, কিন্তু পজিশন ওয়াইজ যদি দেখো তাহলে মহানন্দাও কিন্তু নেহাত কম নয়। আমাদের পশ্চিমবঙ্গের যদি ম্যাপটাকে ভালো করে দেখি তাহলে দেখতে পাবো মহানন্দা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা জুড়ে ফ্লো করেছে। এক তো পুরো দার্জিলিং ডিস্ট্রিক্টটাও দিয়ে ফ্লো করেছে মহলদিরাম হিল থেকে, তারপরে এসে উত্তর দিনাজপুর টাচ করে এই নদীটা আরো দক্ষিণ দিকে নেমেছে, তারপরে কিছুটা বিহারের মধ্যে প্রবেশ করার পর এই নদীটা কিন্তু আবার প্রবেশ করেছে উত্তর দিনাজপুর হয়ে, দক্ষিণ দিনাজপুর হয়ে, দক্ষিণ দিনাজপুর বলছি, উত্তর দিনাজপুর হয়ে মালদা হয়ে এই নদীটা গিয়ে প্রবেশ করেছে কিন্তু এতে তোমার বাংলাদেশে, তারপর বাংলাদেশে গিয়ে পদ্মায় মিট করেছে। তো বাংলাদেশে প্রবেশ করাটা বাদ দাও, আর বিহারের ওইটুকু পোর্শন যদি আমরা কনসিডার করি তাহলে লেন্থের দিক থেকে আই এস্টিমেশনেও যদি ফলো করে দেখি তাহলে লেন্থের দিক থেকে মহানন্দার লেন্থ কিন্তু এর থেকে বেশি। এই জায়গায় আমি একটু বলি, মহানন্দার লেন্থ যে তিস্তা রিভারের থেকে বেশি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা খুব লিমিটেড কয়েকটা বই আমি দেখেছিলাম। তারপরে আমি একটু দেখলাম যে ম্যাপ স্টাডি করে যে এক্স্যাক্টলি কতটা ফ্লো করছে, সেখানে দেখলাম যে তিস্তা রিভার ফ্লো করছে হচ্ছে তোমার দার্জিলিং কালিম্পং, হ্যাঁ, আর একদিকে হচ্ছে গিয়ে তোমার তোমার একদিকে দার্জিলিং একদিকে কালিম্পং, এই দুটোর মিডিল দিয়ে প্রবেশ করছে, করে কালিম্পং ঘেঁষে নদীটা এসে দার্জিলিং শেষ করে জলপাইগুড়ির মধ্যে দিয়ে রিভারটা চলে যাচ্ছে কোথায় না এতে বাংলাদেশে। তো এই পোর্শনটুকুর মধ্যে ফ্লো করেছে। তো এই জায়গাটায় মহানন্দাকে কিছু বইয়ে থার্ড লংগেস্ট রিভার বলে তিস্তাকে ফোর্থ লংগেস্ট রিভার বলা হচ্ছে। ওয়াটার ডিসচার্জের দিক থেকে দেখতে গেলে কিন্তু তিস্তার ওয়াটার ডিসচার্জ মহানন্দার থেকে অনেক বেশি, কিন্তু লেন্থের দিক থেকে যদি দেখা যায় তখন কিন্তু
মহানন্দাকে থার্ড পজিশনে রেখে তিস্তাকে ফোর্থ পজিশনে রাখছে। যদি সেটা হয় তাহলে কিন্তু 1 এবং 2 এই দুটোই সঠিক হবে, এবং সেটা রয়েছে অপশন এ তে। আর যদি তিনটেকেই আমরা ধরে নিই, তিনটের মধ্যে প্রথম দুটো তো ঠিক আছেই, তৃতীয়টাকেও যদি ধরে নিই তাহলে হবে অপশন ডি। এবার আমি মহানন্দাকে থার্ডে রাখার জন্য, এটা আমার প্রায়োরিটি মানে এ অনুযায়ী বলছি, আমার ওপিনিয়ন অনুযায়ী বলছি যে এক্ষেত্রে অ্যান্সার কিন্তু 1 and 2 অনলিতে আমি মার্ক করলাম। ঠিক আছে, কেন করলাম আমি সেই কারণটা বললাম। চলে আসছি পরেরটাতে। The Environment Ministry has established a National Mangrove Genetic Resource Center in, এবার এখানে যে চারটে অপশন আছে সেই অনুযায়ী কোনটা হবে বলে মনে হচ্ছে তোমার? উড়িষ্যা। Odisha, sir. ওড়িশা, তাই তো? এই কোশ্চেন গুলো তো ডাইরেক্ট, ওই জন্য এখানে কিছু আর বলার দরকার নেই, ওড়িশাই অ্যান্সার হবে। চলে আসছি পরেরটাতে। Which of the following is oblique are true? Length of coastline of West Bengal is 157.5 kilometer আর ঋষিলা is the highest peak of Kalimpong. কি হবে? সঠিক জানতে চেয়েছে। স্যার বোথ। স্যার অপশন সি। অপশন সি বোথ, ভেরি গুড। চলে আসছি পরেরটাতে। An LPG pipeline, the longest of its kind in the world, dedicated to the nation recently by the Prime Minister was between. কি হবে এক্ষেত্রে? ডিব্রুগড় লোনি। হুম, আর কোন উত্তর? অপশন ডি। অপশন ডি মনে হচ্ছে, জামনগর লোনি। বলি, এক্ষেত্রে উত্তর কিন্তু হবে অপশন এ। এলপিজি গ্যাস পাইপলাইনের এটাই হচ্ছে লংগেস্ট ইন কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে ডিব্রুগড় থেকে বিশাখাপট্টনম। ঠিক আছে। 66. Which of the following factors is not favorable for marine salt production? কি হবে? হাই টেম্পারেচার, হাই রিলেটিভ হিউমিডিটি, হাই উইন্ড, লো সয়েল পারমিয়াবিলিটি। রিলেটিভ হিউমিডিটি বলছো, তার মানে হচ্ছে অপশন বি। আর কেউ বলবে? আর কেউ বলবে? প্রশ্নটার মানে করেছো তো? এর মধ্যে কোনটি সামুদ্রিক লবণ উৎপাদনে, মেরিন সল্ট প্রোডাকশনের জন্য ফেভারেবল কন্ডিশন নয়? এখানে কিন্তু ইজ নট বলা আছে। বলবো? আর কেউ ট্রাই করবে কি? একটাই উত্তর পেয়েছি, অপশন বি, হাই রিলেটিভ হিউমিডিটি। অপশন সি। অপশন সি, Sir, D হাই। স্যার অপশন বি। অপশন বি বললে? হ্যাঁ স্যার। আচ্ছা, অপশন বি কেন বলছো? দুজন উত্তর দিয়েছো, অপশন বিটাকে কেন বলছো? লজিক কি? স্যার হাই থাকলে তো মানে বেশি থাকে তাহলে বায়ু জল। হ্যাঁ স্যার। জল শোষণ করবে বেশি, আর আবার নুনটা জল হয়ে যাবে না? নুন জল হয়? মানে এই জলে জলে ভাব একটা। মানে ভালো নুনটা পাবো না তো স্যার। আচ্ছা, আর হাই উইন্ড ভেলোসিটি যেটা বললে, একজন বলেছো, সেটা কিভাবে করছে? ফেভারেবল কন্ডিশন নয়, সেটা কি সমস্যার সৃষ্টি করছে?
হবে? বলি, শোনো, ব্যাপারটা হচ্ছে এরকম যে সমুদ্রে লবণ উৎপাদন মানে লবণের তারতম্য কি কি কারণে ঘটে, ঠিক আছে? মানে কোথাও লবণ বেশি কোথাও লবণ কম কেন হয়, একটা জিনিস খেয়াল করবে, এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে মেরিন সল্ট প্রোডাকশন, ঠিক আছে? এখানে কিন্তু বলেনি যে সমুদ্র থেকে আমরা কিভাবে লবণ উৎপাদন করব। প্রথম ব্যাপারটা আগে ক্লিয়ার করো। মেরিন সল্ট প্রোডাকশন মানে সমুদ্রে যে লবণের উৎপাদনটা হচ্ছে সেটার ক্ষেত্রে তার ফেভারেবল কন্ডিশন কি। দেখো, ফেভারেবল মানে আমাকে ধরেই নিতে হবে যে সমুদ্রে লবণের পরিমাণ কি অর্থে রক্ষিত হচ্ছে বা ইনক্রিজ করছে। ডিক্রিজ করা তো আমরা বলবো না, কারণ এখানে কন্ট্রোলিং ফ্যাক্টরস এর কথা বলা হয়েছে এবং সেখানে প্রশ্নে জানতে চেয়েছে যে এর মধ্যে কোন ঘটনাটি ঘটলে সমুদ্রে লবণ উৎপাদনে ব্যাঘাত ঘটবে, এইটাই তো জানতে চেয়েছে প্রশ্নে। আগে জায়গাটা ক্লিয়ার করো, এটা জানতে চেয়েছে। এবার সেই অনুযায়ী যদি হাই টেম্পারেচার থাকে তাহলে কি হয়, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ওয়াটার ভেপার বেশি পরিমাণে ইনক্রিজ করবে। ওয়াটার ভেপার বা সমুদ্র থেকে যত বেশি জলীয় বাষ্প টানবে ততই কিন্তু সমুদ্র জলটাকে বাষ্পীভূত করে, লবণটাকে কোনোভাবে বাষ্পীভূত করে না। ফলে সমুদ্রের জলের পরিমাণ কমবে, কারণ জল বাষ্পীভূত হচ্ছে, সমুদ্রে লবণের পরিমাণের থিকনেসটা বাড়বে। হাই রিলেটিভ হিউমিডিটি, নর্মালি দেখতে গেলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলা হয়? সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা বা আর্দ্রতার ক্ষেত্রে যে ডেফিনেশনের জায়গাটা যদি আমরা চলে যাই তাহলে বলা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে আর সেই বাতাসটাকে সম্পৃক্ত করতে মানে স্যাচুরেটেড করতে টোটালি কতটা জলীয় বাষ্পের প্রয়োজন তার অনুপাতটাকে বলা হচ্ছে। তো সেটা যদি হাই হয়, রিলেটিভ হিউমিডিটিটা যদি হাই হয় মানে জলীয় বাষ্প যতটা যোগান লাগবে সেটা যদি অনেকটা বেশি হয়, তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে যদি দেখি তাহলে আমরা এখানে পাবো যে এমন একটা এরিয়া হাই রিলেটিভ হিউমিডিটি, তার মানে এই পার্টিকুলার জায়গায় রিলেটিভ হিউমিডিটির পার্সেন্টেজটা অনেক হাই থাকছে।